কেইন্সের ভোগ সম্পর্কিত তথ্য এইটা আমার পড়ানোর একদমই কোনো ইচ্ছা ছিল না। দেখলাম এটা সালে আসছে এবং আমি যে যে জিনিসগুলো আগে পড়িয়েছি সেগুলোর সাথেই এটা মিল, কিন্তু ভাবলাম যদি এটা আমি লেকচার না দিই তাহলে তোমরা পড়বা না, ভাববা এটা তো আমি করাইনি, এটা হয়তো লাগবে না, কিন্তু জিনিসটা দেখতে হবে এটা আলাদা করে কিচ্ছু না। আমি হয়তো বা 10 মিনিটের আগে এটা শেষ করে দেবো, কোনো কিছুই নাই, আমি তোমাদেরকে একটু সুন্দর করে বলে দিই এবং বইয়ে দেখিয়ে দেবো, একটু লিখে দেবো। যাই হোক, তো এখানে মনস্তাত্ত্বিক বিষয়টা কি এই যে সম্পর্কিত, আচ্ছা কেইন্সের ভোগ সম্পর্কিত মনস্তাত্ত্বিক তথ্য, মনস্তাত্ত্বিক, আচ্ছা যাই হোক বানানটা তোমরা দেখে নিও। মনো দন্ত সহায়তা তয় বর্ক, এটা মনস্তাত্ত্বিক। তাহলে মনস্তাত্ত্বিক মানে কি দেখো, একটা কথা আমি মনে মনে ঠিক করব যে আমি কখন বেশি ভোগ করব আর কখন আমি কম ভোগ করব। কিভাবে মনে মনে ঠিক করব? যদি আমার আয় বেশি হয় তখন তো আমি চিন্তা করব যে আচ্ছা ঠিক আছে আমি বেশি করে ভোগ করি। যদি আমার আয় কম হয় তাহলে আমি চিন্তা করব আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি কম করে ভোগ করি। আবার আমি মনে মনে ভাববো যে আমাকে ভবিষ্যতের অপ্রত্যাশিত যে কোনো ঘটনার জন্য আমাকে কিছু সঞ্চয় রাখতে হবে, আমাকে কিছু সঞ্চয় করতে হবে। যদি আমি অসুখ বিসুখ হই বা আমি ধরো এখন চাকরি করছি, এখন 2 দিন পরে হয়তো বা 1 মাস পরে কোনো কারণে আমার চাকরি থাকলো না, সেই সময় আমি কি করব? সেই কারণে আমি কিছুটা পরিমাণ সঞ্চয়ও করি আমার আয় থেকে। এই যে আমার মনস্তাত্ত্বিক বিষয় যে আমি এখন আয় করছি, এই আয়টা আমি কি পরিমাণে ভোগ করব, কি পরিমাণে সঞ্চয় করব, হ্যাঁ, এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমাদের এই যে কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক বিষয়টা। এটা যদি সংজ্ঞা আকারে বলি, যে এখানে যদি সংজ্ঞা দিই যে অন্যান্য অবস্থা, তোমরা একটু বই খুলে দেখো এই বিষয়গুলো রয়েছে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মানুষের আয়, যে কথাটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের এটা আয় বাড়লে কি হয়? আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কি হয়? কমলে আমাদের ভোগ কমে। আচ্ছা, আচ্ছা আয় বাড়লে ভোগ বাড়ে, আচ্ছা এই লাইনটা আচ্ছা মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, এই লাইনটা দিই। তবে তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। এটাই কেইন্সের মৌলিক মনস্তাত্ত্বিক তথ্য। কি বলেছে দেখো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মানুষের আয় বাড়লে ভোগ বাড়ে, অবশ্যই ভোগ বাড়ে, তবে আয় যে হারে বাড়ে ভোগ তার চেয়ে কম হারে বাড়ে। কেন আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না? কারণ আমি তখন একটু সঞ্চয়ে আগ্রহী হই, মানুষ কিছু সঞ্চয় করতে চাই। ঠিক আছে, এটা হলো কেইন্সের মূল কারণ। এখন বিষয়টাকে তো বিশ্লেষণ করতে হবে, এইটুকু লিখলে তো আমি নাম্বার পাবো না। তো যাই হোক, এটাকে এভাবে বিশ্লেষণ করতে হবে। বইয়ে তোমরা দেখো এখানে রয়েছে অনুমিত শর্ত, কিছু অনুমিত শর্ত দেওয়া হয়েছে। অনুমিত শর্তগুলো কি? যে দাম স্তর 1 নম্বর দাও যে দাম স্তর স্থির থাকবে, মানে আগে যদি 40 টাকাতে চাল পাওয়া যায়, আমার আয় বাড়ার পরও 40 টাকাতেই চাল থাকবে, অর্থাৎ দাম স্তরে কোনো পরিবর্তন হবে না। 2 নম্বর যে স্বল্পকালীন ভোগ, স্বল্পকালীন ভোগ না সময়, স্বল্পকালীন সময় বিবেচ্য। তারপরে তোমরা আরও কিছু দিলা, যে জনসংখ্যা স্থিতিশীল থাকবে, 3 নাম্বার দিবা। 4 নাম্বার দিবা দেশের স্বাভাবিক অবস্থা বিরাজ থাকবে, অর্থাৎ দেশে কোনো কোলাহল থাকবে না। আচ্ছা, তো এইরকম 4-5টা দিবা। এখন একটা আমাদের ছক আট করবো, দেখো ছকে C=100 + 0.5y, এইটা সমীকরণ নিয়ে আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক এর ছক আট করব। তো দেখো ছকটা কি হয়। তো আমরা এখানে নিলাম আয়, এটা হলো আমাদের ভোগ, এটা হচ্ছে আমাদের সঞ্চয়। আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব, সিতে হচ্ছে আমাদের ভোগ, আচ্ছা এটা হচ্ছে আমাদের ভোগ, এটা হচ্ছে আমাদের আয়, আর এস হচ্ছে সঞ্চয়। তো দেখো আয় যখন আমাদের 0 তখন আমাদের ভোগ হয় 100, সঞ্চয় তখন কি -100। এটা আবার কেমন কথা, কোথা থেকে আসলো? আচ্ছা, যখন আমাদের আয় 0 তখন আমাদের ভোগ হচ্ছে 100, কিন্তু যে 100 টাকা আমি ভোগ করছি এটা কোথা থেকে ভোগ করছি? আমার তো সঞ্চয় নেই, আমি ধার করতেছি 100 টাকা, যার কারণে এখানে -100, ঠিক আছে। অথবা সঞ্চয়ের সমীকরণ এস ইকুয়াল টু মাইনাস এ, কি এস ইকুয়াল টু -a +
আচ্ছা, সঞ্চয় সমীকরণটা বসানো যায়, কোনো ঝামেলার দরকার নেই। আচ্ছা, যখন আমাদের আয় 100, ওয়াইয়ের জায়গায় আমরা 100 বসে দিব, তখন আমাদের ভোগ কত আসবে? 150। 150, তাহলে 150 থেকে হচ্ছে 100 বাদ দাও, তাহলে ও আচ্ছা, আমি আয় করি হচ্ছে 100, একটু ভালো করে লক্ষ্য করা। যাই হোক, আয় করি 100 টাকা, ভোগ করে 150 টাকা, তার মানে আমার কোনো সঞ্চয় নেই, আমার আরও 50 টাকার -50 টাকা আমার ঋণ। তো সঞ্চয়ের জায়গাতে ওটা আমি এভাবে লিখে দিলাম যে আয় করি 100 টাকা, ভোগ করে 150 টাকা। এখন ধরো আয় করি আমি 200 টাকা, আমি ভোগও করি 200 টাকা, তাহলে আমাদের সঞ্চয় কি? শূন্য। আচ্ছা, আয় যখন আমি 300 টাকা করি, তখন আমি ভোগ করে, এই ভোগটা কীভাবে পাচ্ছি? ভোগটা পাচ্ছি যে ওয়াইয়ের জায়গাতে আমি 300 বসে দিব, 200 বসে দিব, তাহলে আমরা ভোগ পাবো। তাহলে আয় আর ভোগ যদি পাই, তাহলে সঞ্চয় ইকুয়াল টু, আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে এস কীভাবে বের করে? ওয়াই মাইনাস সি। তার মানে এই সঞ্চয়টা কীভাবে বেরোলো? এই সঞ্চয়টা, এই যে শূন্য কীভাবে লিখলাম? ওয়াই মাইনাস সি। ওয়াই কত? 200, সি কত? 200, বাদ দিলে কত? 0। দেখো, এবার ওয়াই ধরলাম 300, এখানে 300 বসাও, 300 গুণন 0.5 করো, তার সাথে 100 যোগ করো, তাহলে ওয়াই যদি 300 হয়, তাহলে আমাদের 250 টাকা হয় ভোগ। তাহলে 300 থেকে যদি 250 টাকা বাদ দেওয়া হয়, তাহলে থাকে 50 টাকা হচ্ছে আমার সঞ্চয়। এটা হচ্ছে আমাদের সব। এখন এই ছকটা আমাদের একটা চিত্রর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। এখন আচ্ছা, এটা নিচের দিকে, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এদিকে নিলাম হচ্ছে আমরা আয়, এদিকে নিলাম আমাদের ভোগ আর সঞ্চয়। তো আমরা প্রথমে ভোগ আট করি, যেহেতু স্বল্পকালীন এখানে, সেহেতু ভোগটা 0 থেকে শুরু হবে। স্বল্পকালীন সেহেতু 0 থেকে, তাহলে ভোগের সমীকরণ আমাদের কী ছিল? সি ইকুয়াল টু 100 + 0.5 হয়। স্বল্পকালীন হলে 0 থেকে, এটা মনে রাখবা, 100 + 0.5 ওয়াই। আচ্ছা, গেল। আচ্ছা, তারপরে আমাদের ভোগ এটা গেল, তাই না? আর সঞ্চয় -100 থেকে, তার মানে এখানে ধরলাম -100, অর্থাৎ শূন্যর নিচে হচ্ছে মাইনাস, তাহলে সঞ্চয় অপেক্ষক, এগুলো আসলে পয়েন্ট করা উচিত। ধরলাম এখানে 100, এখানে ধরলাম 200, এখানে ধরলাম 300, এখানে ধরলাম হচ্ছে 400, ঠিক আছে? এদিকে ধরলাম হচ্ছে 100, এদিকে ধরলাম 200, এখানে ধরলাম 300, তাহলে এটা গেল। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে সঞ্চয় -100, এটা গেল, অর্থাৎ সঞ্চয় রেখাটা নিচ থেকে গেল। কেন? কারণ আমাদের মাইনাস রয়েছে, যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এস ইকুয়াল টু -100 + 0.5 ওয়াই। এখানে এই সমীকরণটাকে তোমরা যদি বসাও, তবুও এই মানটা পাবা। যাই হোক, বসানোর দরকার নাই তোমাদের। আচ্ছা, এটা গেল আমাদের সঞ্চয়, আর হচ্ছে কি, ভোগ গেল, সঞ্চয় গেল। এখন দেখো 200 যে বিন্দুটা রয়েছে, দেখো 200 বিন্দুতে 0 0, সুতরাং 200 বিন্দুটা আমরা একটু আট করি। যখন আমাদের আয় 0, তখন আমাদের ভোগ সঞ্চয় হচ্ছে কত? আমাদের ভোগ সঞ্চয়, আয় যখন আমাদের 200 টাকা, আয় যখন 200 টাকা, তখন ভোগ আমাদের 200 টাকা। তার মানে আয় যখন 200, তখন ভোগ আমাদের 200, অর্থাৎ এখানেও 200, এখানে 200, 200 টাকা এক জায়গায় করলাম। তাহলে যে বিন্দুটা, আসলে আমার চিত্রটা ঠিক হয়নি, কারণ 200টা আমাদের কোথায় থাকবে জানো? এই সোজা থাকবে 200টা, কারণ আমি তো মানে হাতে করছি তো। যাই হোক, তাহলে এই যে ই বিন্দুটা আমরা পাইলাম, অর্থাৎ যেখানে 0, মানে দুইটা সমান, এই বিন্দুটাকে আমরা চিহ্নিত করব, এবং এদিক দিয়ে, আচ্ছা, একটা মিস্টেক হয়ে গেছে চিত্রতে। আমরা চিত্রটাকে একটু আবার চেষ্টা করি আট করার। দেখো, একটু মিস্টেক হয়েছে আমার তোমাদের বুঝাইতে। দেখো, এবার একটু ভালো করে দেখি। এটা ও, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আই। মাঝে মাঝে এরকম হয়, এটাতে মানুষ মাত্রই ভুল। যাই হোক, তো দেখো, আমি এবার সুন্দর করে আট করার চেষ্টা করি। 100, 200, 300, 400, 200, 100, 300, 400, নিচে নিলাম -100। তাহলে এখন দেখো, আমরা স্বল্পকালীন ভোগ নিচ্ছি। স্বল্পকালীন ভোগটা কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয় না, যেটা এখানে আমি মিস্টেক করেছিলাম, যে স্বল্পকালীন হলে মূলবিন্দু থেকে শুরু হয় না। আমি তোমাদেরকে আগেও করিয়েছি যে স্বল্পকালীন হলে কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয় না। কেন শুরু হয় না? কারণ স্বয়ংভূত ভোগ থাকে, অর্থাৎ আয় যখন 0, তখন আমাদের নির্দিষ্ট পরিমাণ ভোগ থাকে, সুতরাং ওটা 100 থেকে শুরু হবে না। অর্থাৎ
এখান থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে। যখন আয় আমাদের শূন্য তখন আমাদের ভোগ কত, আয় যখন শূন্য তখন ভোগ কিন্তু 100 টাকা রয়েছে, তাই সি রেখাটা এখান থেকে শুরু হবে, যে সি ইকুয়াল টু 100 প্লাস 0.5। ওটা আমার একটু মিস্টেক ছিল, যাই হোক। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন 200 বিন্দুটা আবার আমার এখানে গেল। আচ্ছা, 200 এটা হবে ই বিন্দু, অর্থাৎ ভারসাম্য বিন্দু হবে। এখন দেখো, ই 100 থেকে যাবে সঞ্চয় বিন্দুটা, 100 দিয়ে 200 দিয়ে পার হয়ে যাবে, এটা হচ্ছে সঞ্চয় বিন্দু। সঞ্চয় ইকুয়াল টু -100 যোগ 0.5 হয়। এখন দেখো, এখন এই যে ই বিন্দুটা রয়েছে, ই বিন্দুতে আমাদের আয় এবং ভোগ হচ্ছে সমান, কারণ ই বিন্দুতে আয়ও যা ভোগও তাই। দেখো, ই বিন্দুতে আয় যা করেছি ভোগও তাই করেছি। জাস্ট সিম্পল চিত্র, খুবই ছোট চিত্র। এই চিত্রটা আমরা বর্ণনা দেব। শেষ আমাদের কেন্সের ভোগ সম্পর্কিত তথ্য। আমি আর একটা লেকচার দেওয়ার পরে এই অধ্যায়টা শেষ করে দেব।